যাচ্ছি আমরা ওয়েস্ট বেঙ্গল, কালকে রাত্রে পৌঁছবো। আপনাকে আর গদিতে বসতে হবে না, উল্টে দিব আমরা। প্রস্তুত হয়ে থান, প্রস্তুত হয়ে থান, আমরা যাচ্ছি। জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসন রুখতে পিল পিল করে বাংলায় লোক ঢুকছে। কার্যত পরিযায়ী শ্রমিকরা, যাদের মমতা বন্দ্যোপাধ্যায় কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে মাসে মাসে 5,000 টাকার টোপ দিয়েছিলেন, তারাও পর্যন্ত এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য পিল পিল করে লোক ঢুকছে। সেখানে ট্রেনে বলুন, বাসে বলুন, এত ভিড় হচ্ছে। পরিযায়ী শ্রমিকরা তারা নিজেরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বলছেন মাননীয়ার উদ্দেশ্যে, মাননীয়া আমরা আসছি। আপনি ভাবুন, কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পের সূচনা করেছিলেন মাসে মাসে 5,000 টাকা, তা নিয়ে মিডিয়াগুলো তো একেবারেই আলোচনার পর আলোচনা। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে মাস্টার স্ট্রোক, কিন্তু সেই মাস্টার স্ট্রোকে আজকে পরিযায়ী শ্রমিকরা, তাদের পরিবারদের চোখের জল দেখুন। আজকে শুধু ভাবছেন কি এই পরিযায়ী শ্রমিকরা, তাদের পরিবাররা এতদিন ধরে ছেড়ে থাকার যে যন্ত্রণা, সেই ভোটটাও কিন্তু অ্যান্টি ইনকামবেন্সির জায়গাতেই যাবে। আমি আপনাদের আরো বক্তব্য শোনাবো, তাদের অনেক বক্তব্য শোনাবো আজকের পর্বে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক নেত্রী হিসাবে কি তিনি ছেড়ে দেওয়ার পাত্রী? তিনি পরিষ্কারভাবে বুঝেছেন এই নির্বাচনটা যদি তিনি ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে হতে দেন, তাহলে কোনোভাবেই চতুর্থবারের জন্য তিনি ক্ষমতায় ফিরতে পারবেন না। এবং গণতন্ত্রে এই রকম একটি দুর্নীতি পরায়ণ রাজনৈতিক দলের চতুর্থবার ফেরার কথাটা ভাবাই যায় না, শুধুমাত্র পশ্চিমবঙ্গ বলে এবং মাসল পাওয়ার আর মানি পাওয়ার আছে বলে এটা আমরা আলোচনা করছি যে এত দুর্নীতির পরেও একটা রাজনৈতিক দল আবারও ফিরে আসার সম্ভাবনা, এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই আলোচিত হয়। ঠিক এই জায়গায় তারা কি প্ল্যান করছে জানেন? তারা প্ল্যান করছে মারাত্মক বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। শোনাবো আপনাদের সামনে যে তৃণমূল কংগ্রেস আইপ্যাকের মাধ্যমে কি প্ল্যান করছে। অন্যদিকে কালীঘাটে হাতটা পৌঁছে গেল এবার কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সির। পুরোপুরি একেবারেই কালীঘাটের মধ্যে তাদের হাতটা পৌঁছে গেল। আপনারা যখন দেবাশিস কুমারকে নিয়ে ব্যস্ত, তখন কিন্তু একটা খবর সকলের চোখ এড়িয়ে গিয়েছে সম্ভবত। তৃণমূল কংগ্রেসের এক বড় নেতা, কালীঘাটের একেবারে দোরগোড়ায় থাকেন প্রভাবশালী নেতা, তার ঘরে ইডি রেড, মার্ক করবেন আইটি রেড। শোনাবো, আজকে ব্যাখ্যা করব। নমস্কার, আমি প্রলয়। প্রত্যেক দিনের মতো আজকেও নতুন খবর নিয়ে, খবরের ঝুলি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। শুধু একটাই আপনাদের কাছে সমর্থন আমি দাবি করি, আমি কোনো প্রার্থী নই, কোনো দলের প্রার্থী নই। আমি শুধুমাত্র আপনাদের খবর দেওয়ার জন্য জনপ্রতিনিধি বলতে পারেন। তো সেই অর্থে আমার সাবস্ক্রাইবের বাটনটা প্রেস করে আমাকে একটা করে ভোট দিন, এই আবেদন করলাম ভোটের আগে। আমি আপনাদের সামনে প্রথমে আসুন একটা ভিডিও দেখাই, এই ব্যাখ্যাটা আসছি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কতটা একলা, কতটা আতঙ্কিত, কতটা ভয় পাচ্ছেন তিনি, একটা ছোট্ট ভিডিও আপনাদের প্রমাণ করে দেবে। দেখুন ভিডিওটি। দেখলেন, নির্বাচনের সময় এটাই দস্তুর, রাজনৈতিক নেতৃত্বরা ভিড়ের কাছাকাছি যাবেন, কেউ হাতে এসে হাত একটু ধরার চেষ্টা করেন নিজের প্রিয় নেতা বা নেত্রীর, কেউ পা ছোঁয়ার চেষ্টা করেন। সেই রকমই একটি গার্ডের মধ্যে দিয়ে এক যুবক দাঁড়িয়ে রয়েছে দেখলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ছোবেন বলে কাছে পৌঁছে গিয়েছিলেন একেবারে সিকিউরিটি ভেদ করে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা আতঙ্কিত হয়েছিলেন, কতটা আঁতকে উঠেছিলেন, তার অভিব্যক্তি দেখেই বুঝতে পারছেন। আমার বক্তব্য, নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী হিসাবে তার সিকিউরিটি সব থেকে জরুরি আমাদের পশ্চিমবঙ্গে বা যে কোনো রাজ্যে। কিন্তু
এই একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের দাদাগিরি করা যে সমস্ত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে থ্রেট দিয়ে যাচ্ছেন, মাননীয় মুখ্যমন্ত্রী কি রিয়েলাইজ করতে পাচ্ছেন যে তার পা পর্যন্ত ছুলে কতটা তিনি আতঙ্কিত হচ্ছেন? আর যে সমস্ত অসহায় পরিবারের আপনাদের দলের কর্মীরা কিছু টাকার বিনিময়ে তাদের থ্রেট দিয়ে যাচ্ছেন, ভয় দেখাচ্ছেন, বলছেন যে আপনি কোথায় ভোট দিচ্ছেন সেটা আমরা জানতে পারবো, তাই মানে তৃণমূলকেই ভোটটা দেবেন, এই রকম ভাবে যখন শাসাচ্ছেন মুখ্যমন্ত্রী, একবারও কি আপনার এই ভয়টা তখন কি মনে হয় যে ওই মানুষগুলো এই একই ভয় পাচ্ছে? আমি শোনাবো এক তৃণমূলের কর্মী বাড়ি বাড়ি গিয়ে আবারও শাসাচ্ছে যে ভোটটা কিন্তু তৃণমূলকে দিতে হবে, না হলে আমরা সব জানতে পারবো তোমরা কাকে ভোট দিচ্ছ। দেখুন। একদম সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে দেবে। ভোটের নাম এখানে নাম উঠে গেছে সবার, ঠিক আছে? একদম তৃণমূলে মারবে। আমরা কিন্তু ভোট দেখবো, ভোটের ছাপ্পাটা দেখবো, ওরা কোথায় কি পড়ছে না পড়ছে, কারণ খোলার টাইমে ঠিক বুঝতে পারবো। কারণ দেখো আমরা রাস্তা অব্দি টেনে দিয়ে গেছি, ঠিক আছে? ভাবুন, এই ভিডিওটা প্রমাণ করে দিচ্ছে যে পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পর্যন্ত বুঝতে পেরে গেছেন যে তৃণমূল কংগ্রেস এবারে হারছে। যদি না তাই হয় তাহলে কেন তিনি বলবেন যে ভোটটা কোথায় দিচ্ছেন আমরা পরিষ্কার বুঝতে পারবো? অর্থাৎ তিনি খুব শিওর যে তৃণমূল কংগ্রেসকে যে ভোট দেবেন না সেই ব্যাপারে নিশ্চিত তৃণমূল কংগ্রেসের মাটির সঙ্গে কাজ করা কর্মীরা পর্যন্ত। বুঝতে পেরেছেন? এই জায়গায় আমি আবারও একটা ভিডিও দেখাবো যেখানে পিল পিল করে লোকজন ঢুকছে, তারা বলছেন যে মাননীয়া আমরা আসছি, কেউ বলছেন যে উড়িষ্যা থেকে আসছি, কেউ বলছেন অন্যান্য রাজ্য থেকে আসছি, আপনাকে হারাতে আসছি। কি বলছেন তাদের বক্তব্য শোনাবো। দেখে নিন, আমরা প্রস্তুত হয়ে গেছি। আগামীকাল আমরা বাস ধরবো, উড়িষ্যা থেকে যাব, আর গিয়ে আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, এই আমাদের প্রতিজ্ঞা। পরিবর্তন হবে তো? জয় শ্রীরাম। শুনলেন? ট্রেনে পা রাখার জায়গা নেই, বাসগুলো পর্যন্ত ভরে গেছে। নিজেদের কষ্টার্জিত টাকা খরচা করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রপোজাল মুখের ওপর ছুড়ে দিয়ে 5,000 টাকা পার মান্থ পর্যন্ত এমন লোভনীয় অফার ছুড়ে দিয়েছেন যে বাংলায় চলে আসো, 5,000 টাকা পার মান্থ দেব। একেবারে মুখের ওপর বর্জন করে এরা আসছে কিন্তু ভোটের দিন পরিবর্তনের আশায়, যাতে 5,000 নয়, অন্য রাজ্য বিজেপি স্টেটগুলো বা কংগ্রেস স্টেটে গিয়ে যেখানে 25,000 টাকা 30,000 টাকা করে ইনকাম হচ্ছে, সেটা যেন নিজের রাজ্যেই সেই ইনকামটা করতে পারেন তার ব্যবস্থা করার জন্য পরিবর্তন করতে আসছেন। আর এই পরিবর্তন আটকাতে এই যে বাড়ি বাড়ি তৃণমূল কংগ্রেসের কর্মীরা, কেউ কেউ কর্মীরা তারা যাচ্ছেন, তারা হুমকি দিচ্ছেন। এদের মধ্যে গতবারও দিয়ে দেখিয়েছিলাম কয়েকদিন আগে একজন তৃণমূলের নামটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, কিন্তু পরবর্তী খবর হচ্ছে তাকে একেবারেই পুলিশ ধরে জেলের মধ্যে পুরে দিয়েছে। এবারে কিন্তু মাথায় রাখবেন, এই নির্বাচনে কিন্তু সমস্ত পুলিশই যে আপনাদের পাশে রয়েছে এমনটা ভাবার কোনো কারণ নেই। তাহলে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস গোল খাবে? তাহলে কি আমি আপনাদের সামনে এমনটাই বলার চেষ্টা করছি যে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল খাবে? আসলে না, একটা মারাত্মক চক্রান্ত এখানে করা হচ্ছে। যেহেতু অন্যান্য বারে যেভাবে ভোট চুরি করার প্রবণতা থাকে কিংবা যে সমস্ত ব্লু প্রিন্ট গুলো রেডি করা থাকে, এবারে কিন্তু সেটার পরিবর্তন করা হয়েছে। বিরোধী দলনেতা গতকাল সোশ্যাল মিডিয়াতে একটা মারাত্মক পোস্ট করলেন। তিনি বললেন যে আইপ্যাক কি করছে, তৃণমূল কর্মীদের অ্যাক্রিডিটেশন কার্ডের মতো এই রকম কার্ড দিচ্ছেন যে তিনি একজন সাংবাদিক, কিন্তু আসলে তারা তৃণমূলের আইদার নেতা কিংবা কর্মীরা। এবং কোনো কেন্দ্রে কোনো বুথে খবর সংগ্রহের নামে ওই অ্যাক্রিডিটেশন কার্ডের টাইপের কোনো একটা বৈধ কার্ড আইপ্যাকে তৈরি করে দেওয়া, এইগুলো দেখিয়ে তারা অবাধে ভোটের মধ্যে ভোট কেন্দ্রে পৌঁছে গিয়ে ভোটারদের প্রভাবিত করবেন। ঠিক একই কায়দায় যেরকমটা দেখালাম, বলবেন যে কোথায় ভোট দিচ্ছ আমরা দেখতে পাচ্ছি, কি হচ্ছে আমরা সব দেখতে পাচ্ছি বলে শাসাবেন বলে বিরোধী দলনেতা ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই এত দিক থেকে কি ইলেকশন কমিশন পারবে যে কোনটা আসল সাংবাদিক আর কোনটা নকল সাংবাদিক এটা বাছতে?
যদিও এবারে ভোট কেন্দ্রের মধ্যেই পৌঁছানো, মানে একেবারে যে রুমের মধ্যে আপনি ভোট দেবেন সেখানে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, মানে ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং এবং যারা অন্যান্য সমস্ত পার্টির যারা প্রতিনিধিরা থাকবেন তাদের বাইরে আর ভোটার বাদ দিয়ে কারুর প্রবেশ নিষেধ, এবং সেগুলো মনিটরিং এর কথা বলা হয়েছে যদি সেগুলো সত্যি সত্যি কাজ করে। নির্বাচন কমিশন যেমনটা বলেছে যে চুন থেকে পান খসলে ফের পুনর্নির্বাচন যদি হয় তাহলে নিশ্চিতভাবে এই যে ব্লু প্রিন্ট তারা নিচ্ছে সেটাও কিন্তু ওখানে গিয়ে চাকরির মতো আটকে যাবে। কিন্তু সেটা হবে তো? এইটাই আমাদের কাছে কিন্তু বড় প্রশ্ন। আমি এইখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য শোনাবো। তিনি বলছেন যে তিনি এই জায়গাটা কিন্তু সঠিকই বলছেন যে ভোট আসলেই আমাদের প্রার্থী, আপনারা জানেন রাসবিহারীর বিধায়ক তথা এবারের আবারও প্রার্থী দেবাশিস কুমার, তিনি জমি সংক্রান্ত আর্থিক তছরূপের মামলাতে তাকে ইনকাম, মানে ইডি এতদিন তাকে রেড করেছিল বা তাকে ডাকাডাকি করেছিল, গতকাল ইনকাম ট্যাক্স তার বাড়িতে পৌঁছে যায়। আজকেও সকাল থেকে আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে রাসবিহারীর এমএলএ দেবাশিস কুমার, যার মেয়ে একজন শিল্পী এবং যার পরিবারের সাথে বিয়ে হয়েছে উত্তম কুমারের ছেলে গৌরবের সাথে, দেবলীনা, তার বাড়িতে সকাল থেকে রেড চলছে এবং তার অফিসেও রেড করেছে। হ্যাঁ, যদি তার ব্যক্তিগত কিছু থাকে তুমি করো ইলেকশনের পরে, এখন কেন? আমাদের যারা ইনকাম ট্যাক্স দেখে সে তো অন্যান্য লোকেরও দেখতে পারে। একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তো শুধু একজনের কাজ করে না, অন্যান্য লোকেদেরও কাজ করতে পারে। তুমি একবার কেন 10 বার করো? কিন্তু ইলেকশনের টাইম আমাদের যারা ইনকাম ট্যাক্স দেখে তার বাড়িও তুমি রেড করতে গেছো। একটু লজ্জা নেই, একটু ঘৃণা নেই, একটু ভয় নেই, নির্লজ্জ। এই দুজন দেশের বসে আছে দুটো চেয়ারে, আর একটা বসে আছে অপদার্থ। 1, 2, 3 এদের বিদায় দিন। আমাকে লড়তে পারে না তো আপনাদের কি লড়বে? আরে আমার হিম্মত আছে, দেখে যাও, পারলে আমাকে লড়ে নাও, এসো লড়াই হবে একা একা। কোন ময়দানে কবে খেলবে টাইমটা জানিয়ে দিও, কাউকে নেবো না, একা থাকবো। আর তোমার বহিরাগত বাহিনীকে পাঠিয়ে দিও, আমি দেখবো কার কত জোর। সিপিএম যে হয় অত্যাচার করতো, তোমরা আজকে সিপিএম এর লোকগুলো বিজেপিতে ঢুকেছে, তার থেকেও আরো বেশি শিক্ষা নিয়ে আরো বেশি অত্যাচার করছো। ওই জন্য ত্রিপুরা আজকে রেজাল্ট দেখছিলাম পুরো হারছে। আমি পরিষ্কারভাবে এখানে আপনাদের বলতে আমার কোনো দ্বিধা নেই যে এইখানে সম্পূর্ণরূপে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার। তাহলে কি আপনারা প্রশ্ন করবেন? আমি বিশ্বাস করি না যে তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন তাদের দুর্নীতি করার সম্ভাবনা রয়েছে বা তারা দুর্নীতিগ্রস্ত। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত স্তরের প্রধান, উপপ্রধানদের বাড়ি যদি দেখেন, যেগুলো একসময় সংবাদ মাধ্যমগুলো প্রকাশ করেছিল, সেগুলো দেখলে আপনি চমকে যাবেন। আমি এই দেবাশিস কুমারের মতো বড় লেভেলের নেতাদের কথা আমি ছেড়েই দিলাম। ভারতবর্ষের কোনো রাজনৈতিক নেতার ইনকাম কোনো ব্যবসা না করে, কোনো আলাদা কিছু না করে এইটুকু থেকে এতটা বেড়ে যাওয়ার রহস্য শুধুমাত্র পশ্চিমবঙ্গে তৃণমূল জামানাতেই লুকিয়ে রয়েছে। কিন্তু সেই রহস্যের সমাধানের জন্য ডেফিনেটলি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই একমাত্র ভরসা। তবে সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শুধুমাত্র ভোট আসলেই তারা এই রকম ভাবে যাবেন এবং একজন প্রার্থী, তিনি তার সাংবিধানিক অধিকার রয়েছে, তিনি ভোটে প্রচার করবেন, তার একদিনের প্রচারকে বন্ধ করে দিয়ে তাকে গোটা দিনটা যে এই রকম ভাবে ইনকাম ট্যাক্স তাকে ঘিরে থাকলেন এবং তাকে ফ্রি প্রচারের সুবিধা করে দিলেন সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে, এটাও নিশ্চিতভাবে কোথাও গিয়ে গণতন্ত্রের ওই পেশি শক্তি যে আমার ক্ষমতা রয়েছে, ইডি আমার হাতে, আইটি আমার হাতে, তাই আমি তোমাদের করাচ্ছি, এটারই কোথাও প্রতিফলন। তা যদি না হয়, দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবো, আবারও যদি চতুর্থবারের জন্য কোনোভাবে ফিরে যান, দেখবেন যে এই ইডি তদন্তকারী সংস্থা, এই সমস্ত আইটি সংস্থা তারা হাওয়া হয়ে যাবেন। অতীতে বহু এই ধরনের অনেক বড় বড় ঘটনা আমরা দেখে ভেবেছিলাম এবারে কিছু ঘটবে, কিন্তু আমরা জানি তার পরিণতি কি হয়েছে। আমি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। তিনি কি বলছেন, তার গাড়িতেও আসছেন রেড করার জন্য। তিনি বলছেন আমি অমিত শাহকে চার্জ করছি, আমি মোদীকে চার্জ করছি বলে একগুচ্ছ অনেক কথা বললেন। তার রাগের কারণও রয়েছে, তবে সব কারণ যে তার আমরা সন্তুষ্ট বা তার কারণে তার রাগের যুক্তিতে আমরা বিশ্বাস করছি এমনটা মোটেই নয়। তার কারণ এই যে বললাম,
যে এইটুকু থেকে এতটা সম্পত্তি ফুলে ফেপে ওঠার রহস্য কোনো পার্টিকুলার ইনকামের সোর্স ছাড়া, এইটা মানুষ জবাব কিন্তু নেবেই। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। পরশুদিন হঠাৎ দেখি আমার গাড়ির সামনে 4-5 জন এসে গেছেন, ভুট গট গট করতে করতে, ভুট ভুট করতে করতে। तो मैं बोललाम आओ आओ आ जाओ, हमारा कोई इतराज नहीं है, यू कैन कम एनी टाइम, आई वेलकम यू, आ जाओ, क्या क्या लेना है, क्या क्या देखना है, आ जाओ। নির্বাচনে লড়তে পারছে না, নির্লজ্জ একটা বেহায়া পার্টি। আমি প্রধানমন্ত্রীকে চার্জ করছি, হোম মিনিস্টারকে চার্জ করছি, আপনারা যেভাবে ইলেকশন করছেন অল এজেন্সিকে মিসইউজ করে, ইউ আর মিসইউজিং দ্য এজেন্সিজ, ইউ আর মিসলিডিং দ্য এজেন্সিজ, এন্ড ইউ have mocked all the agencies as your BJP worker. You should be same on you and your party. I have never seen it earlier. আমি কখনো জীবনে দেখিনি। আমি 7 বার এমপি হয়েছি। শুনলেন? শুধু তাই নয়, এখানে অনেকেই জানেন না, এই যে দেবাশিস কুমারের যখন বাড়িতে ইনকাম ট্যাক্স গেছেন, তখন খুব প্রি প্ল্যান্ড ওয়েতে তার কিছু সমর্থক, এখন দেখুন সব দাদারই বেশ কিছু সমর্থক রয়েছে, এবং তারা কিসের ভিত্তিতে সমর্থন জানায় এটা বুঝতে খুব একটা আপনাদের রাজনৈতিক বিশ্লেষক হওয়ার প্রয়োজন পড়ে না। সেই সমর্থকরা দেখলাম গতকাল সবাই আমি দেবাশিস কুমার বলে তার বাড়ির সামনে একেবারে ঘেরাও করে রেখে দিলেন, যতক্ষণ ওই আইটি যতক্ষণ তাদের বাড়িতে ছিলেন। আমার মনে হলো অ্যাকচুয়ালি ঠিকই করেছেন। আমার মনে হয় সবাই তৃণমূল কংগ্রেসের আমি দেবাশিস কুমার, কিংবা আমি মদন মিত্র, কিংবা আমি অনুব্রত মণ্ডল, কিংবা আমি বালু মল্লিক, অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের মোরাললেস সবাই এই গোত্রের মধ্যেই পড়ে যাচ্ছেন, এবং সেটা একটা আশ্চর্যের বিষয়। খুব কম সংখ্যক মানুষই, ডেফিনেটলি তৃণমূল কংগ্রেসের অনেক ভালো মানুষ রয়েছে, কিন্তু এই যে সার্কেলটা এতটা বিস্তৃত যে আমাদের বা আপনাদের হয়তো প্রত্যেকের বিরুদ্ধে সন্দেহ হয় যে এ দেবাশিস কুমার না তো, যেমনটা তৃণমূল তাদের ভক্তরাই দাবি করছেন যে আমাদের সবাই দেবাশিস কুমার। আসলে সত্যি তৃণমূল কংগ্রেসের সবাই দেবাশিস কুমার। আমি এখানে আরো একটা বলবো যে যখন দেবাশিস কুমারের বাড়িতে তল্লাশি চলছে, তখন কিন্তু আরো একটা জায়গায় হাত মেরেছিল নির্বাচন কমিশন, করবেন ইনকাম ট্যাক্স আধিকারিকরা। সেটা হচ্ছে কালীঘাটের গ্রিক চার্চের কুমার সাহা বলে তৃণমূল কংগ্রেসের এক নামী নেতা, বড় নেতা, সংবাদ মাধ্যমে নাম নেই কিন্তু প্রভাবশালী নেতা, কালীঘাটে হাত কিন্তু চলে গিয়েছে। এবং এই নেতা, তিনি আগে কংগ্রেস করতেন, সৌমেন মিত্রের সঙ্গে খুব ঘনিষ্ঠতা তার ছিল। খুব স্বাভাবিক ব্যাপার যে কংগ্রেস এই মুহূর্তে যেহেতু প্রাসঙ্গিক নয়, তাই তিনি একদিকে ব্যবসায়ীও, তাই ব্যবসা করতে গেলে এখনকার দিনের আবার নতুন ক্রাইটেরিয়া হয়েছে যে শাসক দলের পক্ষে না গেলে নাকি খুব একটা ব্যবসা জমে না, তাই তিনিও সেই কারণেই কিনা বলতে পারবো না এখন তৃণমূলের অনুগামী, এবং অনুগামী শুধু নয়, অত্যন্ত প্রভাবশালী। কালীঘাটে কান পাতলে শোনা যায় যে তিনি কার প্রভাবশালী। যখন দেবাশিস কুমারের বাড়িতে ইনকাম ট্যাক্স গিয়েছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু এনার বাড়িতেও ইনকাম ট্যাক্স রেড চলছে। এই দুয়ের, দেবাশিস কুমারের সঙ্গে কিন্তু এনার আবার এই কুমার শাহের বেশ ভালো যোগাযোগ রয়েছে, এমনকি সুব্রত বক্সির মতো নেতাদের সঙ্গেও কিন্তু এনার বেশ ভালো সম্পর্ক, যোগাযোগ রয়েছে। তো আমাদের এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অনেকটা ঢুকে যায়, কিন্তু শেষ পর্যন্ত আর যেতে পারে না। এরা কয়লা স্ক্যামে ইডি বিভিন্ন জায়গায় যে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেন, কিন্তু সেই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইডেন্টিটিটা সামনে আনতে পারেন না। সেই কারণেই তো পশ্চিমবঙ্গের মানুষের মনের মধ্যে এত প্রশ্ন যে আপনারা সত্যি সত্যি কি, আমরা জানি যে এই তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে না করেনি, এটা আমাদের কাছে অন্তত জলের মতো পরিষ্কার, কিন্তু যেহেতু প্রমাণ করার দায়িত্ব আমাদের নেই, তাই আপনাদের সামনে সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমাদের নেই। যাদের সেই অধিকারটা রয়েছে তারা সমস্ত কিছু সুযোগের সদ্ব্যবহার না করে শুধুমাত্র ভোটের টুল কিট হিসাবে নিজেদের ব্যবহার হচ্ছেন, এবং এতে আদতে বিজেপির ওভারঅল ইমেজটা নষ্ট হচ্ছে। নরেন্দ্র মোদী, অমিত শাহর যে একটা ইমেজ রয়েছে, সেই ইমেজে কালিমা লিপ্ত হচ্ছে এদের অপদার্থতাগুলো। দীর্ঘদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গে ঘটে চলা এত দুর্নীতির একটা তদন্তের কুলকিনারা করতে না পেরে 1-2 বছর নয়, 15-16 বছর ধরে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় আসার
বলতে পারেন 2-3 বছর পর থেকেই এতগুলো কেসের একটাতে ফয়সালা করতে না পেরে সাধারণ মানুষের লুট হয়ে যাওয়া সারদা বা বিভিন্ন চিটফান্ডের টাকা 1 টাকা ফেরত দিতে তো পারলোই না, বরঞ্চ মাস্টার মাইন্ডরা আজকে বেকসুর খালাস হয়ে যাচ্ছেন প্রমাণের অভাবে। আর এর পরে আপনি ভাবুন যে এই তদন্তকারী সংস্থার উপর নাকি বিশ্বাস করে মানুষ ভাববেন যে আসল মাথাদের ধরবেন। তবে বিজেপির দাবি পরিবর্তন করুন, আমরা কিন্তু নিশ্চিতভাবে আপনাদের সেটা দেব। তাই পশ্চিমবঙ্গের মানুষ একটা সুযোগ হয়তো দেবে, সেটা তাদের সিদ্ধান্ত। তারা আবারও এই রাজনৈতিক দলটিকে আবারও নিয়ে আসবেন কিনা, কিংবা পরিবর্তন দিয়ে চুন চুনকে ইসবার হিসাব হোগা বলকে নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি যে প্রত্যেকটি জনসভা থেকে এবারে বলছেন যেটা কোনোবার বলতেন না, সেই চুন চুনকে হিসাব নেওয়ার প্রতীক্ষায় কিন্তু পশ্চিমবঙ্গবাসী দীর্ঘদিন রয়েছে। আমাদের হয়তো আরো একটু ধৈর্য ধরতে হবে, আমরা ধৈর্য ধরতে রাজি রয়েছি, কিন্তু এই ধৈর্যের বাঁধ যদি এবারের নির্বাচনেও আপনারা কিছু করে না করতে পারেন, যদি এই ধৈর্যটাকে মানে আপনাদের দিকে নিয়ে যেতে না পারেন, তাহলে এই ধৈর্যের বাঁধ ভাঙলে তৃণমূল, বিজেপি, কংগ্রেস কাউকে দেখবে না পশ্চিমবঙ্গের মানুষ। একেবারেই পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সকলকেই একই আসনে রেখে সমানভাবে বলবে যে এরা সবাই এক দলের। তাই এবারের নির্বাচনটা আপনাদের প্রমাণ করার নির্বাচন যে আপনাদের সঙ্গে ওই দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলটার একটা বিস্তর ফারাক রয়েছে। এই প্রমাণ আপনাদেরই করতে হবে, তার কারণ অবিশ্বাসের বাতাবরণ আপনারাই সৃষ্টি করেছিলেন। আপনাদের মতামত লিখে জানাবেন সবাই। এখনকার মতো এখানেই।